আজকে আমি ক্লাস 10-এর বায়ুমণ্ডল চ্যাপ্টারের উপরে কিছু আলোচনা করব। বায়ুমণ্ডল একটি মণ্ডল, এছাড়াও আরও কতকগুলো মণ্ডল আছে, সেগুলোর নাম তোমরা বলতে পারবে? সেই মণ্ডলগুলো হলো শিলামণ্ডল, ভূত্বক বা ভূপৃষ্ঠ, তার নিচের কিছু অংশ, আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা, এই নিয়ে হলো গিয়ে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার। তারপরে হচ্ছে গিয়ে বাড়িমণ্ডল। বাড়ি মানে জল। এই জলভাগগুলি হল প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগর, বিভিন্ন ধরনের হ্রদ, নদ নদী, খাল ও বিল। এরপরে হচ্ছে গিয়ে জীবমণ্ডল। বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী, যারা জলে ও স্থলে বসবাস করে। কিছু উড়ে বেড়ায়। এই সমস্ত হলো গিয়ে জীবমণ্ডলের অংশ। একে ইংরেজিতে বলা হয় বায়োস্ফিয়ার। তাহলে মণ্ডলগুলো হলো শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল ও জীবমণ্ডল। এই 4 ধরনের বৃহৎ আকারের মণ্ডল আমরা দেখতে পাচ্ছি। এই মণ্ডলগুলোর মধ্যে আজকে যেটা আমি কিছু আলোচনা করব, যেটার উপরে, সেটা হচ্ছে গিয়ে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল আমরা কাকে বলবো? যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, সেই গ্যাসীয় আবরণকে বলা হয় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর সঙ্গে জড়িয়ে আছে এবং পৃথিবীর আবর্তন গতির সঙ্গে পশ্চিম থেকে পূর্ব দিকে এই বায়ুমণ্ডল আবর্তিত হচ্ছে। এই বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গ্যাস, ধূলিকণা ও জলীয় বাষ্প। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন অনুপাতে থাকে, যেমন নাইট্রোজেন শতকরা 78.1 অক্সিজেন 20.9 জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড, আর্গন
হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, মিথেন ও জলীয় বাষ্প নিয়ে হলো গিয়ে শতকরা 1 ভাগ। তাহলে এই হলো গিয়ে মোট 100 ভাগ। এর মধ্যে যে বিভিন্ন ধরনের গ্যাসগুলোর নাম আমি বললাম, সেই গ্যাসগুলির প্রতিটি গ্যাসের কিছু ইম্পর্টেন্স বা গুরুত্ব আছে। যেমন নাইট্রোজেন গ্যাস জীবের প্রোটিন জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে। অক্সিজেনের সাহায্যে আমরা শ্বাসকার্য চালাই। কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ করে, খাদ্য তৈরি করে। সেই খাদ্য ভক্ষণ করে খেয়ে আমরা বেঁচে আছি। জলীয় বাষ্প বাতাসে আছে বলে মেঘের সৃষ্টি হয়। সেই মেঘ থেকে বৃষ্টিপাত হয়। যেই বৃষ্টিপাতের জল আমাদের কৃষিকাজের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, বিভিন্ন কাজে উপকারে আসে। জলীয় বাষ্প আছেই বলে তুষারপাত হয়, শিশির, কুয়াশা ইত্যাদির সৃষ্টি হয়। এরপরে হচ্ছে কি ধূলিকণা বা অ্যারোসোল। অ্যারো শব্দটির অর্থ বায়ু, আর সোল SOL এটুকুর অর্থ হচ্ছে গিয়ে ধূলিকণা। অর্থাৎ বায়ু স্থিত ভাসমান ধূলিকণা। বায়ুর মধ্যে রাস্তার ধুলো, যানবাহনের ধুলো, কয়লা খনি থেকে উত্তোলন করার সময় কয়লার গুঁড়ো, ছাই, বাষ্প, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হওয়ার সময় বিভিন্ন ধরনের গ্যাস, ছাই, বাষ্প ইত্যাদি এই ধূলিকণার একটা রূপ ধারণ করে নিয়ে বাতাসে ভেসে বেড়ায়। এই ধূলিকণা বায়ুমণ্ডলের মধ্যে আছে, বাতাসের মধ্যে আছে। জলীয় বাষ্প একে আশ্রয় করে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে, আর সেই মেঘ থেকে বর্ষাকালে এবং অন্যান্য সময়েও কিছু পরিমাণে বৃষ্টিপাত হয়। তাহলে এই যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদানগুলো, এই উপাদানগুলোর নাম এবং এদের সামান্যতম কিছু ইম্পর্টেন্স বা গুরুত্ব বলা হলো। আমরা বায়ুর মধ্যে ডুবে আছি। বায়ু অদৃশ্য, এটাকে আমরা চোখে দেখতে পাই না, এটা অদৃশ্য, এটা চোখে দেখা যায় না। কিন্তু এর অস্তিত্ব, এর শক্তি অনুভব করা যায়। তাহলে ভূপৃষ্ঠ থেকে, সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের যদি আমরা উচ্চতাটাকে ধরে নিই, অর্থাৎ 0 থেকে শুরু করে উপরে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল আছে। এটা আবহবিদেরা, জলবায়ুবিদেরা এই ধারণা পোষণ করেছেন। এই বায়ুমণ্ডলের প্রথমত বৃহৎ
দুটো ভাগ আছে, দুটো স্তর আছে, দুটো লেয়ার আছে। সে দুটো হলো গিয়ে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, দ্বিতীয়টি হলো গিয়ে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। সমমণ্ডলের মধ্যে বায়ুর বিভিন্ন উপাদানগুলি প্রায় একই রকম থাকে, সমান পরিমাণে থাকে, ওই জন্য এটা হলো গিয়ে সমমণ্ডল, হোমোস্ফিয়ার। একই গুণ বিশিষ্ট, একই ধর্ম বিশিষ্ট, একই রকম অনুপাতে থাকে। হেটেরোস্ফিয়ারের মধ্যে বিভিন্ন গ্যাসগুলি বিভিন্ন অনুপাতে থাকে বলে এর নাম হয়েছে গিয়ে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এই সমমণ্ডল ও বিষমমণ্ডল আবার কতকগুলি উপবিভাগে বিভক্ত। তাহলে ব্রডলি এখানে আমরা সমমণ্ডলকে 3টি ভাগে আর বিষমমণ্ডলকে আরও 3টি ভাগে ভাগ করব। তাহলে সমমণ্ডলের সেই 3টি ভাগ হলো ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, 3 নাম্বার হচ্ছে গিয়ে মেসোস্ফিয়ার। এই 3টি ভাগ সমমণ্ডলের মধ্যে পড়বে। আর বিষমমণ্ডলের ভাগগুলি হলো গিয়ে আয়নোস্ফিয়ার, আয়নমণ্ডল, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এই 6টি ভাগ। আর যে দুটো ভাগ সব থেকে উপরে আছে ছোট স্তর আকারে, কিন্তু তাদের উচ্চতাটা বেশি, কিন্তু বায়ুর ঘনত্বটা সেখানে কম, সেটা হচ্ছে গিয়ে হিলিয়াম স্তর ও হাইড্রোজেন স্তর। এ দুটি গ্যাস। তাহলে প্রথম স্তরটির নাম আমরা কি বললাম? ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। আচ্ছা তোমরা বলো তো, আমরা যে স্তরে ঘরবাড়ি করেছি বায়ুমণ্ডলের, যেখানে আমাদের ঘরবাড়ি আছে, যার উপরে আমরা ক্রিকেট, ফুটবল খেলাধুলা করছি, সেই স্তরটির নাম কি? আমরা কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে ডুবে আছি, বায়ুর মধ্যে ডুবে আছি। অতএব আমাদের এই বায়ুমণ্ডলের নিচের স্তরটি, যে স্তরটি ভূপৃষ্ঠ থেকে, সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু হয়েছে, সেই স্তরটির নামই হচ্ছে গিয়ে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। ট্রপ শব্দটির অর্থ হলো গিয়ে পরিবর্তন বা চেঞ্জ। তাহলে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে বলবো আমরা ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। এই ক্ষুব্ধমণ্ডলের উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে 0 থেকে 17 কিলোমিটার পর্যন্ত, আর মেরু অঞ্চলে 8 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এ বিরাজ করে। এখানে আরেকটা প্রশ্ন করছি আমি তোমাদের, যে এই স্তরটির নিরক্ষীয় অঞ্চলে উচ্চতা বেশি, অথচ মেরু অঞ্চলে উচ্চতা কম, কেন? এর ভৌগোলিক কারণ কি? না, নিরক্ষীয় অঞ্চলে ধূলিকণা, জলীয় বাষ্প ও বিভিন্ন গ্যাসের পরিমাণটা বেশি, বেশি অনুপাতে থাকে, ফলে এর উচ্চতাটা বেশি। কিন্তু মেরু অঞ্চলটা কি বলতো? বরফে ঢাকা, মাটি বরফের নিচে ঢেকে আছে। অতএব সেখানে জলীয় বাষ্পের অভাব, ধূলিকণার অভাব, বৃষ্টিপাতের অভাব, ফলে মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলের উচ্চতাটা কম। কোন অঞ্চলে? মেরু অঞ্চল।
আর এই মণ্ডলের মধ্যে আমরা কি দেখছি, যে মাঝে মধ্যে ঝড় বৃষ্টি, দমকা হাওয়া, শীতের সময় কি দেখছি, প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা ইত্যাদি। তাহলে এই রকম যে প্রাকৃতিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো এই স্তরের মধ্যে ঘটছে। ওই জন্য এই স্তরটিকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। অর্থাৎ এ সবসময় একটা চেঞ্জ বা পরিবর্তন, আর একটা রাগ রাগ ভাব, মনে হচ্ছে যেন কিছু একটা পরিবর্তন আসছে, যেটা হয়তো আমাদের সাময়িকভাবে হয়তো ক্ষতি করতে পারে বা আমাদের অসুবিধার সৃষ্টি করতে পারে। ওই জন্য এর নাম হয়েছে গিয়ে ক্ষুব্ধ মণ্ডল। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এই স্তরে তাপমাত্রা কমে যায়। প্রতি 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা এই স্তরের মধ্যে কমে যায়। এর উপরের অংশটুকু ট্রোপোপজ নামে পরিচিত। আচ্ছা, পজ শব্দটির অর্থ কি? আশা করি তোমাদের জানা আছে, না জানলেও আমি বলে দিচ্ছি। পজ কথাটির অর্থ হচ্ছে গিয়ে থেমে যাওয়া। অর্থাৎ এই স্তরে বায়ুর উষ্ণতা বা তাপমাত্রা বাড়েও না, কমেও না, থেমে যায়। ফলে এই অংশটুকু হচ্ছে গিয়ে ট্রোপোপজ। এরপরে বায়ুমণ্ডলের যে দ্বিতীয় স্তরটি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল। শান্ত মানে বুঝতেই পারছো, ধীর, কোনো নড়াচড়া তেমন নেই, শান্ত প্রকৃতির, শান্ত। অর্থাৎ এই স্তরে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক যে জিনিসগুলো, মেঘ, বৃষ্টিপাত, ঝড়, কুয়াশা, এই জিনিসগুলো এখানে নেই। সবসময় শান্ত অবস্থা বিরাজ করে, আবহাওয়া পরিষ্কার থাকে, ঝলমলে থাকে, উজ্জ্বল থাকে। তাহলে এই স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল আমরা কাকে বলবো? অর্থাৎ 17 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের যে দ্বিতীয় স্তর, তাকে বলবো আমরা স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। এই স্তরের মধ্যে কোনো ঝড়ো হাওয়া হয় না, বায়ু প্রবাহ বোঝা যায় না, প্রায় নাই বললেই চলে। তুষার, ঝড়, কুয়াশা এগুলো পুরোপুরি প্রায় নেই। ফলে এই স্তরটা সবসময় শান্ত অবস্থায় থাকে। আর শান্ত অবস্থায় থাকে বলে এই স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করতে পারে খুব উঁচুতে। আমরা যখন ছোট ছিলাম, যখন সাদা রঙের যেত, আমরা তাকাতাম, আর ওর যে ধোঁয়াটা, এই স্তরটি পরিষ্কার থাকার জন্য সাদা পেজা তোলার মতো একটা দাগ সৃষ্টি করে যেত, সাদা লম্বা দাগ, সেটা দেখা যেত, পরিষ্কারভাবে দেখা যেত। এখনও মাঝে মধ্যে আমরা দেখতে পাই। তাহলে এই স্তরের মধ্যে বায়ু প্রবাহ থাকে না, ধূলিকণা নেই, পরিষ্কার, কোনো ঝড় বৃষ্টি নেই বলে এই ধোঁয়ার দাগটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাই এবং জেট বিমান নিরাপদে চলাচল করতে পারে। এই স্তরের উপরের অংশটিকে বলা হয় ওজোনোস্ফিয়ার। ওজোন একটি উপকারী গ্যাস, O3। এই ওজোন গ্যাসের স্তরটি সূর্যের অতি বেগুনি রশ্মিকে, আল্ট্রাভায়োলেট রেজকে শোষণ করে নিয়ে পৃথিবীর জীবগুলোকে রক্ষা করছে, পৃথিবীটাকে বসবাসের উপযোগী করে তুলেছে। কেন? সূর্যের এই অতিবেগুনি রশ্মিটি খুব ক্ষতিকারক রশ্মি।
মানুষের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে, যেমন ক্যান্সার, চর্মরোগ, মানুষ অন্ধ হয়ে যায়, বধির হয়ে যায়। মানুষের শরীরে অনেক সময় বিকলাঙ্গ অবস্থাও চলে আসতে পারে। তাহলে এই ওজোন স্তর বা ওজোন গ্যাসের স্তরটি বা ওজোনোস্ফিয়ার আমাদের কাছে খুব মূল্যবান, উপকারী স্তর। তিন নম্বর স্তরটি হচ্ছে গিয়ে মেসোস্ফিয়ার। এর উচ্চতা হচ্ছে গিয়ে 50 থেকে 90 বা 100 কিলোমিটার। এই উচ্চতা বিশিষ্ট স্তরটিকে বলবো আমরা বায়ুমণ্ডলের তৃতীয় স্তর বা মেসোস্ফিয়ার। এই স্তরের একটি বিশেষত্ব হলো যে এই স্তরের মধ্যে যখন পৃথিবীর দিকে উল্কা ছুটে আসে, উল্কাপাত হয়, তখন এই স্তরের মধ্যে সেই উল্কাগুলো পুড়ে ছাই হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এটা তার একটা বিশেষত্ব। তারপরের স্তর হলো গিয়ে আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডল। তাহলে আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডল, তাহলে এই আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডল, এখানে একটা নেগেটিভ ও একটি পজিটিভ ও নেগেটিভ দুটি আয়ন, ঠিক আছে। আর এর ফলে যে তরঙ্গের সৃষ্টি হয়, যে আয়নের চার্জ হয়, তার ফলে পৃথিবী থেকে পাঠানো বেতার তরঙ্গ, রেডিও ওয়েভস, ওইগুলি আবার প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। ফলে আমরা রেডিওতে বিভিন্ন ধরনের খবর ও অন্যান্য জিনিস শুনতে পাই। এই আয়নোস্ফিয়ার আছে বলেই সেটা সম্ভব হচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে মেরু অঞ্চলে ক্ষীণ বা সামান্যতম যে আলো, যেটাকে বলবো আমরা মেরু জ্যোতি বা মেরু প্রভা। তাহলে সুমেরু অঞ্চলে এটাকে কি বলা হয় বলতো না, সুমেরু প্রভা। আর কুমেরু অঞ্চলে এটাকে বলা হয় কুমেরু প্রভা। এই এক্সোস্ফিয়ারের উচ্চতাটা হচ্ছে গিয়ে 300 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত। এই স্তরটি হলো গিয়ে কি না, এক্সোস্ফিয়ার। এখানে ইলেকট্রন ও প্রোটনেরও প্রাচুর্য আছে। এখানে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসও আছে। এরপরে যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটোস্ফিয়ার। এর উচ্চতা 1000 কিলোমিটারেরও বেশি। তাহলে ম্যাগনেট কথাটির অর্থ হচ্ছে গিয়ে চুম্বক, ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র এই স্তরের মধ্যে কাজ করছে, রয়েছে। ইলেকট্রন, প্রোটন এবং এই স্তরটি বায়ুমণ্ডলের সমস্ত অংশটুকুকে মনে হচ্ছে যেন বেষ্টন করে ঘিরে আছে। এই স্তরটি হচ্ছে গিয়ে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে আমরা দেখলাম ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও
ম্যাগনেটোস্ফিয়ার। একটু আগে আমি বললাম যে বায়ুমণ্ডলের শেষ সীমানা হচ্ছে গিয়ে 10,000 কিলোমিটার পর্যন্ত। তাহলে এই ম্যাগনেটোস্ফিয়ারের উপরে আমি দুটো আরও স্তরের নাম বলছি। সে দুটো স্তর হলো গিয়ে হিলিয়াম স্তর। এর উচ্চতা ধরা হচ্ছে গিয়ে 1000 থেকে 1000-এর পর থেকে 3500 কিলোমিটার পর্যন্ত। তারপরের স্তরটি হচ্ছে গিয়ে শেষ স্তর হাইড্রোজেন স্তর। হাইড্রোজেন স্তর এর উচ্চতা হচ্ছে গিয়ে 3500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। ওই জন্য আবহবিদেরা বলেছেন যে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের অস্তিত্ব জানা গেছে। তাহলে এই যতটুকু আমরা আলোচনা করলাম এর মধ্যে বায়ুমণ্ডলের সংজ্ঞা, বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান, অন্যান্য গ্যাসীয় উপাদান, তারপর হচ্ছে গিয়ে ধূলিকণা, জলীয় বাষ্প, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, এগুলো সম্বন্ধে আমাদের সামান্যতম কিছু মনে হচ্ছে যেন একটা ধারণা আসলো। এরপরে এই অধ্যায় বা চ্যাপ্টারটির উপরে আমি কিছু প্রশ্ন তোমাদের বলছি, সেগুলো একটু শুনবে বা লিখে নাও। 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলির মান 1, 2 অথবা 3 হতে পারে। 1 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করতে পারে? 2 নম্বর প্রশ্ন, মানুষ কোন গ্যাস ছাড়া বাঁচতে পারে না? 3 নম্বর প্রশ্ন, পজ শব্দটির অর্থ কী? 4 নম্বর প্রশ্ন, ডবসন একক কী? 5 নম্বর প্রশ্ন, অ্যারোসল কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের গুরুত্ব কী? তোমাদের একটি আমি 5 মার্কসের একটা কোশ্চেন দেব, সেটা তোমরা চিত্র বা ডায়াগ্রাম আকারে দেখাবে। সেটা হলো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির চিত্র অঙ্কন করো ও নাম লেখো। তাহলে এই হলো গিয়ে বায়ুমণ্ডলের চ্যাপ্টারের উপরে একটা সামান্যতম ধারণা।